হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অর্গানিক বেসিক স্ট্রেংথ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা নাইট্রোজেনিয়াস বেসগুলোর মধ্যে মূলত অ্যালিফ্যাটিক অ্যামিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন এবং তার পরবর্তী আরও কিছু সেগমেন্টস। তো অ্যারোমেটিক অ্যামিনগুলোর বেসিক স্ট্রেংথের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা, এটার নাম হচ্ছে অ্যানিলিন। তো যে কোনো অ্যারোমেটিক অ্যামিন তাদের থেকে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলোর বেসিক স্ট্রেংথ বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কেবি কম্পেয়ার করলাম, কেবি মানে বেসিক স্ট্রেংথ। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনস আর মোর বেসিক দেন অ্যারোমেটিক অ্যামিনস। কেন? কারণ এখানে যদি কোনো মিথাইল ইথাইল ইত্যাদি গ্রুপ থাকে যাদের কিনা প্লাস আই এফেক্ট থাকে, তারা কি করবে? নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করবে, অর্থাৎ এই নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেড়ে গেল। কিন্তু অ্যানিলিনে উল্টোটা হয়। অ্যানিলিনে আমরা জানি যে এই NH2 গ্রুপটার প্লাস এম এফেক্ট থাকে। প্লাস এম এফেক্টের মাধ্যমে বেনজিন বলয়ে ও ইলেকট্রন ডোনেট করে, অর্থাৎ নাইট্রোজেন অ্যাটম ইটসেলফ তার ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, ইলেকট্রন সে রিলোকালাইজ করে দিচ্ছে। এবার যেহেতু লোন পেয়ারের ডেন্সিটি কমে যাচ্ছে, মানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি টু সাম এক্সটার্নাল অ্যাসিড সেটা কমে যাচ্ছে, তাই বেসিক স্ট্রেংথ কমে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? তাহলে এক লাইন যদি লিখেও নিই আমরা এটা সম্পর্কে, যে লিখবো যে ইন অ্যালিফ্যাটিক অ্যামিনস লোন পেয়ার availability on nitrogen atom increases due to plus I effects of R group, whereas in aromatic amines lone pair availability of nitrogen atom is decreased due to plus M effect of NH2 group itself। নিজেরই ও প্লাস এম এফেক্ট আছে, তার ফলে লোন পেয়ার দিয়ে দিতে চাইছে অ্যান্ড আচ্ছা অ্যান্ড না, সো লোন পেয়ার ইজ ডিলোকালাইজড। তাহলে এইরকম একটা কথা এটার সঙ্গে অ্যাড করে দিই এখানে, যে সো লোন পেয়ার ইজ লোকালাইজড, ঠিক আছে? এটুকু লিখলেই হবে। সুতরাং অ্যারোমেটিক অ্যামিনস আর লেস বেসিক দেন অ্যালিফ্যাটিক অ্যামিনস। তো এটা তো হলো, এটা কপি করে নাও। এবার কথা হচ্ছে যে এবার যদি শুধুমাত্রই অ্যারোমেটিক অ্যামিনগুলোর কথা আমি চিন্তা করি, তাহলে আমরা বলবো যে এবার অ্যারোমেটিক অ্যামিনগুলোতে অর্থাৎ অ্যানিলিনের সঙ্গে যদি অর্থ মেটা প্যারা পজিশনে কোনো গ্রুপস থাকে, ইলেকট্রন ডোনেটিং বা উইথড্রয়িং, সেক্ষেত্রে কী করে মানে বেসিক স্ট্রেংথ বাড়বে বা কমবে সেটা আমরা দেখছি। তাহলে দেখো, যদি এই যে নাইট্রোজেন সে নিজে এমনিতেই লোন পেয়ার দিয়ে দিচ্ছে, ডিলোকালাইজ করে বেসিক স্ট্রেংথ কমিয়ে ফেলছে নিজের। এইবার যদি এখানে উল্টে আরও একটা কেউ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যে হচ্ছে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে। এক তো নাইট্রোজেন নিজেই তার লোন পেয়ারটাকে ঠেলতে চাইছে ডিউ টু প্লাস এম, আরও একজন কেউ যদি টেনে নেওয়ার মতন থাকে, তাহলে ঘটনাটা আরও দ্রুত ঘটবে, আরও তাড়াতাড়ি ঘটবে বা আরও এফেক্টিভলি ঘটবে। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী করবে? এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ারের ডিলোকালাইজেশন সেইটাকে আরও অ্যাক্সেলারেট করবে। তার ফলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি অন নাইট্রোজেন অ্যাটম এটা আরও দ্রুত হারে কমে যাবে। আমরা বলবো যে বেসিক স্ট্রেংথ আরও কমে গেল। এবার এই গ্রুপটা অর্থ মেটা প্যারা যেখানেই থাকুক না কেন একই ঘটনা ঘটবে, সব জায়গা থেকে ওই ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাবে। তাহলে মোট কথা এরকম আমি বলতে পারি যে কেবি ভ্যালু হচ্ছে এখানে ধরো NH2 আর এখানে যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট এনি পজিশন অর্থ মেটা অর প্যারা কী হবে? তার বেসিক স্ট্রেংথ কমে গেল দেন অ্যানিলিন ইটসেলফ। তাহলে যদি উল্টোটা বলি, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কী করবে? ধরা যাক আমি এখানে একটা লিখছি আবারও, ধরা যাক না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, এখানে NH2 আছে,
তাহলে ইলেকট্রন ডোনেট করছে, সেই ডোনেটিং এফেক্ট এই পর্যন্ত পৌঁছাবে, মানে নাইট্রোজেন লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিচ্ছে, তার ফলে বেসিক স্ট্রেংথ বেড়ে যাবে। কিন্তু এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে বেসিক স্ট্রেংথ বেড়ে যাচ্ছে ইন প্রেজেন্স অফ ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তখনই হবে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা মেটা আর প্যারা পজিশানে থাকছে। অর্থ পজিশানে থাকলে ইলেকট্রন রিলিজিং, কিন্তু সে বেসিক স্ট্রেংথ বাড়াতে পারছে না, যেমনভাবে এরা বেসিক স্ট্রেংথ বাড়াচ্ছে ইলেকট্রন ডেন্সিটি ওই দিকে ঠেলে দিয়ে। অর্থ পজিশানে থাকলে সেটা পারবে না, ঠিক আছে? সেটা এক লাইন লিখি আগে, যে এনি গ্রুপ অ্যাট অর্থ পজিশন decreases basic strength of ortho position in aniline লিখি। তাহলে any group at ortho position in aniline decreases basic strength of that compound as compared to aniline itself, ঠিক আছে? তাহলে আমরা লিখছি যে অ্যানিলিন তাহলে কেবি ভ্যালু অ্যানিলিনের বেশি হবে কার থেকে? যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকে, এখন এটা কিন্তু অর্থ ইফেক্ট না। অর্থ ইফেক্টে আমরা কি দেখেছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড, মানে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিডগুলোতে অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকছিল, তাহলে সেই কার্বক্সিলিক অ্যাসিডগুলোর অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজ করছিল, বাড়িয়ে দিচ্ছিল। এ করবে উল্টো কাজ, এ বেসিক স্ট্রেংথ কমিয়ে দিচ্ছে। আমরা এটাকে অর্থ এফেক্ট নাম দিচ্ছি না, তার পরিবর্তে আরেকটা টার্ম ব্যবহার করা এখানে। অর্থ এফেক্ট যেমন মূল কারণ ছিল SIR, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এই ক্ষেত্রে কারণটা হচ্ছে SIP, ঠিক আছে? SIP, স্টেরিক ইনহিবিশন টু প্রোটোনেশন, P ফর প্রোটোনেশন। এটা কপি করো, তারপর বলছি। তাহলে যতটুকু লেখা হয়েছিল তারপর থেকে দেখো, এটা লেখো যে দিস হ্যাপেন্স ডিউ টু স্টেরিক ইনহিবিশন টু প্রোটোনেশন, অর্থাৎ SIP। এবার কারণটা আমি এখানে লিখেছি, কারণটা বলার আগে আমি একটু ওপরটা মুছে দিয়ে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে অ্যানিলিনের যখন প্রোটোনেশন হচ্ছে, নাইট্রোজেন তার লোন পেয়ার ডোনেট করছে, তাহলে এই যে নাইট্রোজেন তার সঙ্গে 3টে H হয়ে গেল। এখন এবার আমরা পড়েছিলাম যে অ্যালিফ্যাটিক অ্যামিনের সময়, যে অ্যাকোয়াস সলিউশনে যখন আমরা এদের কম্পেয়ার করেছিলাম, বেসিক স্ট্রেংথ 2-1-3 হয়, আর মিথাইল থাকলে, অন্য কোনো যে কোনো অ্যালিফ্যাটিক গ্রুপ থাকলে 2-3-1। এই অর্ডারটা কেন আসে? কারণ এই আমরা হাইড্রোজেন বন্ডটাকেও কনসিডার করি, সেই কারণে। এবার ধরো নাইট্রোজেন, তার সঙ্গে ধরো 3টে হাইড্রোজেন আছে, প্লাস চার্জ নাইট্রোজেনের। তো এই 3টে হাইড্রোজেনের সঙ্গেই কী হবে? জলের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। হাইড্রোজেন বন্ডিং হওয়ার ফলে এই যে প্রোটোনেটেড যে স্পিসিসটা, এই যে অ্যানিলিনের প্রোটোনেশন হওয়ার পরে যে NH3+ তৈরি হয়েছিল, এটা কি হচ্ছে? স্টেবিলিটি পাচ্ছে ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। এবার যদি কোনো কারণে এই হাইড্রোজেন বন্ডিংটা হওয়ার সুযোগ না পায়, হাইড্রোজেন বন্ডিং যদি না ঘটে, তাহলে এই প্রোটোনেটেড স্পিসিস সেটা আর স্টেবিলিটি পাবে না। যদি স্টেবিলিটি যদি নাই পায় প্রোডাক্ট, তাহলে তো প্রোডাক্ট তৈরি হবে না, মানে রিয়াকশানটাই হবে না, অর্থাৎ প্রোটোনেশনটাই হবে না, ঠিক আছে? তাহলে প্রোটোনেশনটা কখন হবে না? যদি উৎপন্ন প্রোটোনেটেড প্রোডাক্ট, অর্থাৎ কিনা যেটা হচ্ছে এই অ্যানিলিনের কনজুগেট অ্যাসিড, সে যদি স্টেবিলিটি না পায় ডিউ টু হাইড্রোজেন বন্ড। ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে যখন, আমি এটা মুছছি, যখন এখানে আমাদের অর্থ পজিশনে কোনো একটা গ্রুপ আছে। এই অবস্থায় কি হয়? ধরা যাক এখানে লিখছি আমি, এখানে একটা গ্রুপ আছে, এবার নাইট্রোজেন আছে। এবার অ্যাকচুয়ালি কীরকম হয়? টেট্রাহেড্রালি থাকে তো নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন, এবং সেটা রোটেটেড হতে থাকে, প্লাস চার্জওয়ালা নাইট্রোজেন। এবার এই গ্রুপটা, সাপোজ এটা মিথাইল, যদি এটা মিথাইল হয় তাহলে
এখানেও টেট্রাহেড্রালই থাকবে গ্রুপ। এবার এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে এখানে স্টেরিক হিনড্রেন্স হয়ে যায়, মানে জায়গার অভাব। দুটো অ্যাটম থাকতে যতটা জায়গা লাগে ততটা জায়গা ওখানে নেই। এবার যদি মিথাইলের থেকে আরও যদি কোনো বড় গ্রুপ হয় তাহলে তো আরোই এই সমস্যা হবে। তাহলে এক হচ্ছে প্রোটোনেটেড যে স্পিসিস মানে কনজুগেট অ্যাসিড, এই কনজুগেট অ্যাসিডটা স্টেবিলিটি পাচ্ছে না ডিউ টু স্টেরিক হিনড্রেন্স। এর ফলে আরও একটা ঘটনা যেটা ঘটবে, যে হাইড্রোজেনটা এই মিথাইলের বা অর্থো সাবস্টিটিউটের গ্রুপের কাছে আছে, এদিক থেকে ওয়াটার মলিকিউল এসে এর সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারবে, এটার সঙ্গেও করতে পারবে খানিকটা, এটার সঙ্গে করতে পারবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি অ্যারাউন্ড সিঙ্গেল বন্ডের অ্যারাউন্ডে রোটেশন সম্ভব হয়। তাহলে যার সঙ্গে যদি এখান থেকে আমি বলছি, যদি এখান থেকে যদি OH2 মানে জলের মলিকিউল যদি অ্যাপ্রোচ করতে আসে তাহলে এটা হচ্ছে না, কারণ জায়গা নেই তাই। এবার এই বন্ড তো ঘুরছে, মানে যে হাইড্রোজেনটা এদিকে আছে পরের মুহূর্তে সেই হাইড্রোজেনটা এদিকে এসে গেছে, তাহলে সে এবার ওই হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার যে বাধাটা সেইটা ফিল করবে। তার মানে প্রত্যেকটা হাইড্রোজেনই, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত প্রত্যেকটা হাইড্রোজেনই কখনো না কখনো ডিউ টু দিস স্টেরিক হিনড্রেন্স কী করবে, তাদের এই যে স্টেবিলিটি পাওয়াটা, হাইড্রোজেন বন্ডের ফর্মেশনটা, এইটা আর হবে না। তো যদি হাইড্রোজেন বন্ড ফর্মেশন না হয় তাহলে কী হবে, স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তখন আর প্রোটোনেশনটা আর হতে চাইবে না। ঠিক আছে, তাহলে প্রোটোনেশনটা স্টপ হয়ে গেল কেন, স্টেরিক হিনড্রেন্সের কারণে। সেই কারণে আমরা বলছি স্টেরিক ইনহিবিশন টু প্রোটোনেশন। স্টেরিক এফেক্টের ফলে ইনহিবিট হলো, মানে বন্ধ হয়ে গেল প্রোটোনেশনটা। তাহলে প্রোটোনেশনই যদি না হয়, অর্থাৎ নাইট্রোজেন যদি লোন পেয়ার ডোনেটই না করে, তাহলে তো সে বেসিক ক্যারেক্টার দেখাতেই পাচ্ছে না, ন্যাচারালি তার বেসিক স্ট্রেংথ কমে গেল। এবার লেখাটা দেখো, অর্থো সাবস্টিটিউটেড অ্যানিলিন আফটার প্রোটোনেশন ফিলস স্টেরিক হিনড্রেন্স ডিউ টু প্রেজেন্স অফ দ্য গ্রুপ অ্যাট অর্থো পজিশন। অর্থো পজিশনে যে গ্রুপটা আছে তার জন্য প্রোটোনেটেড মানে আফটার প্রোটোনেশন প্রোটোনেটেড অ্যানিলিন উইথ অর্থো সাবস্টিটিউটেড সে কী করবে, স্টেরিক হিনড্রেন্স ফিল করছে। সো H2O মলিকিউলস বিকাম রিলাক্টেন্ট মানে এরা আর চাইছে না। রিলাক্টেন্স দেখানো মানে কোনো কিছুতে আমার ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তাই কাজটা করবো না, এরকম একটা ব্যাপার। তো H2O মলিকিউল বিকামস রিলাক্টেন্ট টু অ্যাপ্রোচ টুয়ার্ডস হাইড্রোজেন অ্যাটম ক্লোজ টু জি এর কাছাকাছি যে হাইড্রোজেন অ্যাটম সেইখান পর্যন্ত H2O মলিকিউল অ্যাপ্রোচ করতে আর চাইছে না, রিলাক্টেন্ট হয়ে গেছে। দাস প্রোটোনেশন গেটস স্টপ, প্রোটোনেশন তাহলে আর হচ্ছে না, মানে এটা যদি স্টপ হয়ে যায় তার মানে আর হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে স্টেবিলিটি পাবে না, স্টেবিলিটি যদি না পায় তাহলে আর প্রোটোনেশন হবে না। অ্যান্ড H2O ক্যানট গিভ স্টেবিলিটি টু দ্য কনজুগেট অ্যাসিড বাই ফর্মিং হাইড্রোজেন বন্ড, দাস বেসিসিটি ডিক্রিজেস। ঠিক আছে, কপি করো। তাহলে এবার এটার উপর বেস করে কিছু প্রবলেম বা এক্সাম্পল। যাই হোক, এবার দেখো প্রথমে মিথাইল গ্রুপ আছে অ্যানিলিনের সঙ্গে, যদি বেনজিন বলা হয় শুধু মিথাইল থাকে, অ্যানিলিন ধরো NH2 নেই, তাহলে সেটার নাম টলোইন। এবার টলোইনের সঙ্গে যখন NH2 গ্রুপ যুক্ত আছে, এই কম্পাউন্ডের নাম হচ্ছে টলুইডিন। তো এটা হচ্ছে অর্থোটলুইডিন, মেটা এবং প্যারাটলুইডিন। এবার কথা হচ্ছে যখনই যেটা বললাম অর্থো পজিশনে যখনই কোনো গ্রুপ থাকবে তখনই সেখানে SIP থাকবে, SIP মানে কার্যকরী হবে। এছাড়া আমরা জানি এখানে +H বা +I এফেক্ট আছে, কিন্তু +I বা +Hকে ওভারকাম করবে কে, SIP। মেটা পজিশনে কেবলমাত্র মিথাইলের +I এবং এখানে +H +I। তাহলে যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে শুধুমাত্র PHNH2 অর্থাৎ অ্যানিলিনের থেকে এদের অ্যাসিডিক বেসিক নেচার বেশি হবে, বেসিক স্ট্রেংথ বেশি হবে। তাহলে কেবির অর্ডার হবে সবথেকে বেশি কার হবে, সবথেকে বেশি হবে এরা ABCD যদি বলি তাহলে C, কারণ +H এফেক্ট কাজ করছে। তারপরে +I এর পর +I, তারপরে অ্যানিলিন, আর যেহেতু এখানে SIP অ্যাক্টিং তাই এটা সবথেকে কম হয়ে যাবে। ঠিক আছে, পরেরটাও একই রকম। ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের -I আর +M, -I ডমিনেটিং, তাই আমরা শুধু -Iটাকেই লিখছি এখানে, -I। এবার -I হচ্ছে আমরা জানি ডিস্টেন্স ডিপেন্ডেন্ট। এবার যেহেতু তিনটেই হচ্ছে তোমার ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে অ্যানিলিনের থেকে এদের সবার বেসিক স্ট্রেংথ কম হবে, কিন্তু সব থেকে কম হবে অর্থ, কারণ এখানে -I সঙ্গে সঙ্গে SIPও আছে। SIP হচ্ছে এমন একটা এফেক্ট যেটা বেসিক স্ট্রেংথ কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে -I সব থেকে বেশি কোথায়, মেটা পজিশনে। ঠিক আছে তো, আচ্ছা মোট কথা
সবার আগে আমরা এটা লিখে দিই যে ABCD, তাহলে ডি হচ্ছে সব থেকে বেশি, কেবি ভ্যালু ডি এর সব থেকে বেশি। এবার মাইনাস আই সব থেকে কম তো এর হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কার বেশি হবে? যেখানে মাইনাস আই ইফেক্ট কম, মানে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট কম, সেখানে বেসিক নেচার বেশি হবে, তাহলে হচ্ছে প্যারা, কারণ এটা কম দূরত্বে আছে, এটা বেশি দূরত্বে আছে, তাহলে সি, দেন বি, আর ফাইনালি এ। নাইট্রোতে দেখো এখানে মাইনাস এম, মাইনাস আই, এসআইপি, তিনটে ঘটনা ঘটছে একসঙ্গে, মাইনাস এম, মাইনাস আই, এসআইপি। এখানে শুধু মাইনাস আই, এখানে শুধু মাইনাস এম, মাইনাস আই। আবারও এই তিনজনই হচ্ছে অ্যানিলিনের থেকে কম ক্ষারকীয়, কারণ হচ্ছে সবাই এখানে ইলেকট্রন উইথড্রয়িং। সব থেকে কম হচ্ছে আবারও এসআইপির জন্য এটা। এবার এই দুজনের মধ্যে এখানে যেহেতু মাইনাস এম কার্যকর, মানে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার অনেক বেশি, তো যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং হবে তত বেসিক স্ট্রেংথ কমে যাবে। তাহলে ডি এর পরে চলে আসবে আমাদের বি, মানে মেটা। তাহলে মেটা, তারপরে হচ্ছে প্যারা, আর ফাইনালি অর্থ। 4 নম্বরটা দেখো এখানে মাইনাস আই, এখানেও মাইনাস আই, প্লাস এমটা লিখছি না যেহেতু এখানে আমরা প্লাস এম লিখিনি, কারণ মাইনাস আইটা ডমিনেটিং হ্যালোজেনদের ক্ষেত্রে আমরা জানি। এইবার মাইনাস আই কার বেশি? ফ্লুরিনের মাইনাস আই বেশি। তাহলে মাইনাস আই মানে কি? ইলেকট্রন উইথড্রয়িং। তাহলে যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং হবে তত বেসিক স্ট্রেংথ কমে যাবে। কিন্তু এখানে ঘটনাটা উল্টো ঘটে। কেন? কারণ ক্লোরিনের এখানে আমরা জানি যে ক্লোরিন এখানে ডি অরবিটাল রেজোনেন্স দেখাবে। কীরকম? এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা চলে আসছে এখানে, যদি আমরা রেজোনেন্সটা দেখাই পুরোপুরি, তাহলে এই যে ক্লোরিন যার কিনা ডি অরবিটাল রয়েছে, তাহলে এই ইলেকট্রন ডি অরবিটালে ক্লোরিনকে ডোনেট করতে পারবে। যেহেতু রেজোনেন্স, তাহলে মাইনাস আই এর থেকে রেজোনেন্স নিশ্চয়ই স্ট্রঙ্গার, তার মানে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার ক্লোরিনের অনেক বেশি, মাইনাস আই এর জন্য নয়, ডি অরবিটাল রেজোনেন্সের জন্য। তাহলে যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং অনেক বেশি করে হয়ে যাচ্ছে, তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি এখানে অনেক কমে যাবে। তাই আমরা বলবো যে এখানে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল 4। 5 নম্বরে দেখো নাইট্রো, ফ্লুরো, ক্লোরো। এবার মেটা পজিশনে তো আমরা জানি মাইনাস এম কাজ করে না, মানে নাইট্রো গ্রুপের মাইনাস এম কাজ করবে না, শুধুমাত্রই মাইনাস আই কাজ করবে। আর এদের ক্ষেত্রে তো হ্যালোজেনদের ক্ষেত্রে তো মাইনাস আইটাই ডমিনেটিং। এবার মাইনাস আই NO2 গ্রুপের অনেক বেশি হয় দেন ফ্লুরিন, যদিও ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কিন্তু নাইট্রোজেনের সঙ্গে দুখানা অক্সিজেন আছে। আমরা জানি ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে একটা অ্যাডিটিভ প্রপার্টি, তাহলে দুটো অক্সিজেন একটা নাইট্রোজেনের টোটাল পাওয়ার একটা ফ্লুরিনকে ওভারকাম করে। তাহলে যত বেশি মাইনাস আই তত বেশি ইলেকট্রন উইথড্রয়িং, অর্থাৎ লোন পেয়ার অ্যাভেলেবিলিটি তত কমবে, অর্থাৎ বেসিক স্ট্রেংথ তত কমবে। তাহলে আমরা বলবো যে এ লেস দেন বি লেস দেন সি, মানে সি সব থেকে বেশি। ঠিক আছে, এখানে একটা নোট হিসাবে লিখে রাখো যে মাইনাস আই ইফেক্ট NO2 গ্রেটার দেন এফ গ্রেটার দেন সিএল। দেখো 6 নম্বরেরটা হচ্ছে ওএইচ গ্রুপ। তো প্যারা পজিশনে ওএইচ গ্রুপের আমরা জানি প্লাস এম ইফেক্ট থাকে, প্লাস এম ডমিনেন্ট ওভার মাইনাস আই। তাহলে এখানে প্লাস এম, এখানে মাইনাস আই, মেটাতে শুধু মাইনাস আই, আর এখানে CHOরও প্লাস, সরি CHOর মাইনাস এম, সি ডাবল বন্ডও যেহেতু থাকে, এক্স ডাবল বন্ড ওয়াই। তাহলে দেখো সব থেকে বেশি ডমিনেটিং মানে বেসিক স্ট্রেংথ কার বেশি হবে? যেখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, ইলেকট্রন ডোনেটিং প্লাস এম। তারপর হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িংয়ের মধ্যে বেশি উইথড্রয়িং হচ্ছে CHO, তাহলে কম বেসিক স্ট্রেংথ হবে, তাহলে ABC। ঠিক আছে, পরেরটা দেখো, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি 1 ডিগ্রি। এরা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। আমরা যখন 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির অ্যালিফ্যাটিক অ্যামিনদের কম্পেয়ার করেছিলাম, সেখানে যদি সলভেন্ট আছে বা নেই বলা যদি না থাকে, তাহলে 231 বা মিথাইল থাকলে 213, এটা আমরা জানি। এদের ক্ষেত্রে সলভেন্ট এফেক্টটা খুব একটা ডমিনেন্ট হয় না, শুধুমাত্রই এই মিথাইলগুলোর যে নাম্বার অফ মিথাইল যত বাড়ছে তত তাদের প্লাস আই বাড়ছে, তাহলে প্লাস আই ফ্যাক্টরটা এখানে ডমিনেটিং হয়, সলভেশন এখানে ডমিনেটিং ফ্যাক্টর না। সে কারণে যখন আমরা 1 থেকে 2তে যাচ্ছি প্লাস আই বাড়ছে, 2 থেকে 3তে যাচ্ছি প্লাস আই বাড়ছে, বেসিক স্ট্রেংথ বাড়ছে। তাহলে আমরা বলবো হচ্ছে ABC। আমরা 321 এই অর্ডারটা মনে রাখবো ফর অ্যারোমেটিক অ্যামিনস। এখানে লিখে রাখতে পারো একটা সেন্টেন্স যে অ্যারোমেটিক অ্যামিনদের ক্ষেত্রে সলভেশন ফ্যাক্টর খুব একটা ডমিনেটিং নয়। এই এক্সাম্পলটা খুব ভালো, দেখো এক্সাম্পলটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে নাইট্রোর মাইনাস এম আছে, মাইনাস এম মাইনাস আই দুটোই আছে। এখানেও
নাইট্রোর মাইনাস এম আছে, কিন্তু আচ্ছা মাইনাস আইটাও লিখে রাখি, কিন্তু এখানে এসআইপি হচ্ছে, এসআইপি, ঠিক আছে। তাহলে এসআইপি কী করবে, বেসিক স্ট্রেংথ সব থেকে বেশি কমিয়ে দেবে। তাহলে তিনটের মধ্যে সব থেকে লেস বেসিক বা লিস্ট বেসিক হচ্ছে সি। এবার এইখানটা দেখো, এইখানে এই নাইট্রো গ্রুপের অর্থ পজিশনে দুটো গ্রুপস আছে। এখন নাইট্রো গ্রুপ ইটসেলফ একটা বড় গ্রুপ, তাহলে এর যদি অর্থ পজিশনে দুটো গ্রুপ থাকে, তাহলে এই নাইট্রো গ্রুপ এখানে এসআইআর ফিল করবে, এসআইআর, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, মানে এই সিএন বন্ডটা ঘুরে যাবে, ঠিক আছে। নাইট্রোজেনের লোন পেয়ার আউট অফ প্লেন চলে আসবে, আমরা এসআইআর নিয়ে ডিটেল আলোচনা করেছি। যেই নাইট্রোজেন লোন পেয়ার আউট অফ প্লেন চলে এলো, এই প্রথমটায় যেমন মাইনাস এম দেখাতে পেরেছে নাইট্রোজেন, এখানে আর মাইনাস এমটা হবে না, মানে রেজোনেন্সটা বন্ধ হয়ে গেল, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। আমি যদি এইখানটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এটা মুছে নিয়ে, তো দেখো নাইট্রোজেন এখানে ও মাইনাস, এখানে ডাবল বন্ডেড ও। এবার অ্যামিনের নাইট্রোজেন যে লোন পেয়ারটা ডিলোকালাইজ করছে, সেই লোন পেয়ারটা একদম নাইট্রোজেন পর্যন্ত চলে এলো। আচ্ছা আমি মাঝখানে বোধহয় এখানে নাইট্রোজেনের লোন পেয়ারের কথা বলেছিলাম, এই নাইট্রোজেনের লোন পেয়ার থাকে না, সরি। তো কী হচ্ছে, এই নাইট্রোজেনের এই যে এন ডাবল বন্ডও, এই বন্ডটাই আর এরকম আউট অফ প্লেন এরকম না থেকে এরকম আউট অফ প্লেন হয়ে যায়, ফলে এখানে এই নাইট্রোজেন পর্যন্ত রেজোনেন্সটা আর এক্সটেন্ড করে না, এই বেনজিন বলয়ে এসে এইখানে রেজোনেন্স থেমে যায়। তাহলে যেহেতু স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স হচ্ছে, তাহলে এখানে মাইনাস আই এফেক্ট খালি কাজ করবে নাইট্রো গ্রুপের মাইনাস এমটা এখানে কাজ করবে না, রাইট। এবার আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে কী ছিল, মাইনাস এম ছিল আর মাইনাস আই ছিল, এখানে শুধু মাইনাস আই, এখানে এসআইপি। সব থেকে বেসিক ক্যারেক্টার কমিয়ে দেবে কে, এসআইপি, তারপরে মাইনাস এম, তারপরে মাইনাস আই, তাহলে বি এ সি, ঠিক আছে। নাইট্রো গ্রুপ এখানে কী করছে, এসআইআর ফিল করছে, তাই নাইট্রো পর্যন্ত এরকম এক্সটেন্ডেড রেজোনেন্স এখানে হবে না, রেজোনেন্সটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা নয়টা দেখো সায়ানো গ্রুপ আছে, সায়ানো গ্রুপ আমরা জানি যে এটাও মাইনাস এম এবং মাইনাস আই দেখায়, মেটাতে শুধু মাইনাস আই আর ওএইচ প্লাস এম, তাহলে প্লাস এম সব থেকে বেশি ইলেকট্রন ডোনেটিং, মানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেবে, এটা দুজন কমিয়ে দেবে, মাইনাস এম বেশি পরিমাণে কমিয়ে দেবে। সুতরাং ওভারঅল অর্ডার হচ্ছে সি, বি অ্যান্ড এ, ঠিক আছে। লাস্ট 10 নম্বরটা দেখো, সিও ও সি, এটা এস্টার গ্রুপ, এস্টার গ্রুপ এই এন ডাবল বন্ডো এর মতোই, সি ডাবল বন্ডো, তাহলে মাইনাস এম দেখাবে, এখানে মাইনাস এম ডমিনেটিং, আর এখানে এই অক্সিজেনটা OH এর মতন অক্সিজেন ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এটা প্লাস এম দেখাবে, তাহলে প্লাস এম এর কী হবে, বেসিক স্ট্রেংথ বেশি হবে, NO2 NH2 নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেবে, এই উল্টে কমিয়ে দেবে। এবার যদি এই গ্রুপের সঙ্গে এই যে COCH3 গ্রুপের যদি এই পজিশানে এবং এই পজিশানে যদি কোনো গ্রুপ থাকতো যারা কিনা SIR করাতে পারে, মিথাইল ইথাইল ইত্যাদি, তখন এটারও কী হতো, SIR এখানে হতো, রেজোনেন্স বন্ধ হয়ে যেত, তখন এই শুধুমাত্রই মাইনাস আই ইফেক্ট দেখাতো, ঠিক আছে। আপাতত এইগুলো কপি করো। আচ্ছা 11টা দেখো, মিথাইল, তো এদের তো সবারই প্যারা পজিশনে প্লাস এইচ এফেক্ট থাকবে, প্লাস এইচ অ্যান্ড প্লাস এইচ, প্লাস আই তো আছেই কিন্তু প্লাস এইচ ডমিনেটিং। আচ্ছা এইবার আমরা জানি যে প্লাস এইচ এফেক্ট কার সব থেকে বেশি হয়, মিথাইলের, তারপরে CD3, তারপরে CT3, তো ন্যাচারালি এখানে প্লাস এইচ সব থেকে বেশি, ফলে বেসিক স্ট্রেংথ সব থেকে বেশি, তাহলে A B C D একদম সাজানোই আছে, ঠিক আছে। পরেরটা দেখো, মেটা পজিশনে শুধুমাত্র এরা প্লাস আই এফেক্ট শো করবে, প্লাস আই, অনলি প্লাস আই, প্লাস আই কার বেশি, CT3, এটা উল্টোটা, ঠিক আছে। এটা আমরা বহুবার এর আগে আলোচনা করেছি যে এই জায়গাটা এসে আমাদের একটু কেয়ারফুল থাকতে হয়। তাহলে C, B, A আর লাস্টে হচ্ছে D, তাহলে C, B, A, D এই হচ্ছে বেসিক স্ট্রেংথ অর্ডার। CCl3 একমাত্র গ্রুপ যে কিনা মাইনাস এইচ দেখায়, কিন্তু এইখানে তো SIPও অ্যাক্টিং, সরি SIP, মাইনাস এইচ মাইনাস আই তো আছেই, কিন্তু SIP হচ্ছে সেই ফ্যাক্টর যার জন্য এর বেসিক স্ট্রেংথ সব থেকে কমে যাচ্ছে। এখানে শুধুমাত্রই মাইনাস আই আর এখানে মাইনাস এইচ অ্যান্ড মাইনাস আই, তাহলে সবকটাই যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং, সব থেকে বেশি অবশ্যই অ্যানিলিন হবে, তাহলে অ্যানিলিন, তারপরে মাইনাস আই, তারপরে মাইনাস এইচ,
তারপরে এসআইপি, তাহলে ডি তারপরে মাইনাস আই মানে হচ্ছে বি সি অ্যান্ড এ, এই হচ্ছে বেসিক স্ট্রেংথের অর্ডার। এটা একটা অন্যরকম এক্সাম্পল। এখানে দেখো মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, টারশারি বিউটাইল, যত ডান দিকে এগোচ্ছি অর্থ গ্রুপটা বেশি বেশি পরিমাণে বাল্কি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। যত বড় গ্রুপ এখানে থাকবে তত স্টেরিক ইনহিবিশন টু প্রোটনেশন মানে এসআইপি তত ডমিনেটিং হবে, ফলে বেসিক স্ট্রেংথ তত কমবে। তাহলে আমরা লিখব এ বি সি ডি। এবার এখানে আমরা লিখব যে কি লিখব, এসআইপি প্রপোর্শনাল টু সাইজ অফ গ্রুপ। ঠিক আছে, গ্রুপের সাইজ যত বাড়ছে তত এসআইপিও বেড়ে যাচ্ছে। দেখো COCH3 গ্রুপে কিন্তু -M এবং -I এফেক্ট আছে, সে দু জায়গাতেই আছে। কিন্তু প্রথমটাতে যেহেতু এর পাশে অর্থ পজিশনের গ্রুপ আছে মিথাইল, সুতরাং এখানে এসআইপিও কাজ করবে। এসআইপি, তাহলে এসআইপি কী করবে, বেসিক স্ট্রেংথ বেশি পরিমাণে কমিয়ে দেবে। -I -M এমনিতেই বেসিক স্ট্রেংথ কমাচ্ছে, কিন্তু এসআইপি আরও কমিয়ে দেবে। তাহলে আমরা বলবো A লেস দেন বি বা বি গ্রেটার দেন এ। এখানটা দেখো সায়ানাইড গ্রুপের দুখানা অর্থ পজিশনে দুটো গ্রুপ আছে, কিন্তু সায়ানাইড যেহেতু একটা লিনিয়ার গ্রুপ, C∼N এরকম হয়, তাই সায়ানাইড কোনো এসআইআর ফিল করে না। ঠিক আছে, এই দুটো গ্রুপের জন্য সায়ানাইডের কোনো এসআইআর হবে না, তাহলে অনলি -M অ্যান্ড -I। ঠিক আছে, আমরা এসআইআর লিখে এখানটায় ক্রস দিচ্ছি, এসআইআর হবে না। কিন্তু এখানটায় সায়ানাইডের তো এসআইআরের কোনো ব্যাপারই নেই, তবে NH2 এখানে অর্থ পজিশনে দুটো গ্রুপ আছে, অর্থাৎ এখানে এসআইপি হবে। ঠিক আছে, তাহলে এসআইপি হলেই কী হবে, বেসিক স্ট্রেংথ কমে যাচ্ছে। আর এখানটায় উল্টে কী হবে, প্রথম কথা হচ্ছে -I হচ্ছে বেসিক স্ট্রেংথ কমাচ্ছে, যদিও এই দুখানা মিথাইলের +I এর জন্য বেসিক স্ট্রেংথ বাড়ছে, বা এখানেও দুটো মিথাইলের +I এর জন্য বেসিক স্ট্রেংথ বাড়ছে, কিন্তু +I গুলো অতটা ডমিনেটিং হবে না, কারণ রেজোনেন্স অনেক বেশি এফেক্টিভ, তার থেকেও বেশি ডমিনেটিং হচ্ছে এসআইপি। তাহলে এসআইপি যেখানে কার্যকর সেখানে বেসিক স্ট্রেংথ অনেক বেশি পরিমাণে কমে যাচ্ছে, তাহলে আমরা বলবো A গ্রেটার দেন বি। ঠিক আছে, এই পর্যন্ত এক্সাম্পল করে এবার একটা স্পেশাল এক্সাম্পল দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে এই যে আমরা অ্যানিলিন নিয়ে আলোচনা করছি, তো অ্যানিলিন মানে বেনজিন বলয়ের উপরে NH2। এবার যদি NH2 না হয়ে সেই হাইড্রোজেনগুলো যদি রিপ্লেসড হয়, ধরা যাক মিথাইল দিয়ে রিপ্লেসড হয়েছে, আমরা এটার নাম বলি NN ডাইমিথাইল অ্যানিলিন। তো অ্যানিলিন মানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেনই মিথাইল দিয়ে রিপ্লেসড হয়েছে। তো দুটো হাইড্রোজেন রিপ্লেসড হলেও যা হয়, একটা হাইড্রোজেন যদি মিথাইল দিয়ে রিপ্লেসড হয়ে যায়, অর্থাৎ যদি এরকম হয় যে একদিকে হাইড্রোজেন আর একদিকে মিথাইল, তাহলেও সেম ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে সেটা এখন বলতে চলেছি আমি। এবার ধরা যাক এই কম্পাউন্ড বা এই কম্পাউন্ডের, আমি এখানে যখন RS লিখেছি এখানেও RS লিখি। এখন এই দুটো কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটাতে যদি দেখা যায় যে অর্থ পজিশনে কোনো গ্রুপ এসে গেছে, ধরা যাক এখানে একটা মিথাইল এসে গেছে, এখানে একটা মিথাইল এসে গেছে, এখানেও একটা মিথাইল এসে গেছে, এখানেও একটা মিথাইল এসে গেছে। এবার এই যে অর্থ পজিশনে মিথাইল গ্রুপগুলো এখানকার মতোই এসআইপি অবশ্যই দেখাবে। ঠিক আছে, আমরা বলছি এই দুটো কম্পাউন্ডে এসআইপি ডেফিনেটলি আছে, কারণ যেহেতু অর্থ পজিশনে গ্রুপস আছে, তাহলে অ্যানিলিন হোক বা সাবস্টিটিউটেড অ্যানিলিন হোক, ডাইমিথাইল বা মিথাইল অ্যানিলিন, এসআইপি অবশ্যই কাজ করছে। কিন্তু আমি ভুল করে সেটা উচ্চারণ করে ফেললাম এসআইআর, অ্যাকচুয়ালি সেটা এখানে আরও ডমিনেটিং। আমরা এর আগে দেখেছি যখন এসআইআর আলোচনা করেছি, কার্বক্সিলিক অ্যাসিড হোক, তারপরে NME2 হোক, এই সমস্ত বড় বড় যে গ্রুপসগুলো তারা সবাই এসআইআর ফিল করে যদি তাদের অর্থ পজিশনে কোনো গ্রুপস থাকে। তাহলে যদি এখানে বা এখানে এসআইআর কাজ করে, তাহলে এই যে বন্ডটা অ্যাকচুয়ালি এই CN বন্ডটা রোটেট করে যাবে। যেই CN বন্ড রোটেট করে যাবে, তখন এই নাইট্রোজেনের লোন পেয়ার বেনজিন বলয়ের সঙ্গে আর প্যারালাল থাকছে না, ফলে নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা আর রেজোনেন্সে আসতে পারছে না। ক্লিয়ার? ফলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এখন কি হয়ে গেল, ডিলোকালাইজড আর হতে পারছে না, ফলে এটা এখন লোকালাইজড লোন পেয়ার। এবার লোন পেয়ার যদি লোকালাইজড হয়, তাহলে আমরা অলরেডি এর আগের ক্লাসেও জেনেছি যে লোকালাইজড লোন পেয়ার মানে তার লোন পেয়ার অ্যাভেলেবিলিটি অনেক বেশি, ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি বেশি, ফলে বেসিক স্ট্রেংথ বেশি। ঠিক আছে, অর্থাৎ এখানে বেসিক স্ট্রেংথ ইনক্রিজ করবে। এই যে এসআইপি যেটা কাজ করছে বলছিলাম, এসআইপি যে কিনা বেসিক স্ট্রেংথ কমিয়ে দেয়, এই দুটো কেসে
এসআইপির থেকে এসআইআর অনেক বেশি ডমিনেটিং। আমি এর আগে একটা এসআইআর এর এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে আমি এরকম লিখেছিলাম যে এখানে NH2 আছে, এবার প্যারা পজিশনে কোনো একটা গ্রুপ আছে যে হচ্ছে এসআইআর ফিল করছে, নাইট্রো গ্রুপ এসআইআর ফিল করছে। এখন নাইট্রো গ্রুপ এসআইআর ফিল করছে কি করছে না, তার এফেক্ট তো নাইট্রো গ্রুপ ভোগ করবে। যদি এসআইআরও ফিল করে তাহলে ওর -M বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তা এবার ওর যদি -M বন্ধ হয়ে যায়, তার পরোক্ষ এফেক্ট NH2-র উপরে আসবে। কিন্তু যদি NH2-র নিজেই যদি লোন পেয়ারটা এখানে লোকালাইজড হয়ে যায় কোনো কারণে, যদি লোন পেয়ার ওইদিকে যেতেই না পারে বেনজিন বলয়, তাহলে তো লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে গেল, ফলে বেসিক স্ট্রেংথ এমনিতেই বাড়বে। এইখানে যদি এই NH2-র রেসপেক্টে যদি এখানে অর্থতে কোনো গ্রুপ থাকে, তাহলে আমরা বলবো যে এখানে এসআইপি হচ্ছে এবং কমে যাচ্ছে স্ট্রেংথ। এখানেও এদের অর্থতে গ্রুপ থাকলে এসআইপি হচ্ছে, কিন্তু এসআইপি যতটা বেসিক স্ট্রেংথ কমাচ্ছে, তার থেকে অনেক বেশি বেসিক স্ট্রেংথ বাড়িয়ে দিচ্ছে হচ্ছে এসআইআর। কেন? এসআইআর ফলে লোন পেয়ার এখানে ফিক্সড হয়ে গেছে, লোন পেয়ারকে আর বেনজিন বলয়ে যেতে হচ্ছে না। আমি বলছি যে এটাই বলতে চাইছি যে অন্যান্য গ্রুপের যে এসআইআর তার ইফেক্ট বেনজিন বলয় ডেফিনেটলি পাবে, কিন্তু সেখানে যদি এসআইপি থাকে বেনজিন মানে NH2-র মানে গ্রুপে যদি NH2 হয়, তাহলে এসআইপিটাই ডমিনেটিং হবে। কিন্তু যদি গ্রুপটা NH2 না হয়ে সাবস্টিটিউটেড হয় N-মিথাইল, NN ডাইমিথাইল বা এখানে অন্য কোনো গ্রুপ আছে, সেক্ষেত্রে এসআইআর উইল বি মাচ মোর ডমিনেটিং, ঠিক আছে। এবং এসআইআর যদি ডমিনেটিং হয়, তাহলে লোন পেয়ার হয়ে যাবে লোকালাইজড এবং বেসিক স্ট্রেংথ ইনক্রিজ করবে। তাহলে কী লিখলাম দেখো, ইন 1 and 2, মানে এই যে 1 এই যে 2, 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনস, CN বন্ড, এই যে CN বন্ড rotates due to SIR, and hence resonance, that is delocalization of lone pair of N atom, a lone pair of N atom delocalizationটা in benzene ring stops, বন্ধ হয়ে গেল। যেই delocalization বন্ধ হয়ে গেল, তাহলে লোন পেয়ার বিকামস লোকালাইজড, যেটা বলছিলাম এতক্ষণ। আরেকটা জিনিস কী বলছি দেখো, SIR is much more dominating over SIP in 2 degree or 3 degree aromatic amines। এই 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনে এসআইপি অবশ্যই কাজ করে, কিন্তু এসআইআরটা অনেক বেশি ডমিনেটিং। মানে হচ্ছে এসআইআরের ফলে যে লোন পেয়ারটা লোকালাইজড হয়ে গেল, ওই লোকালাইজড লোন পেয়ার যতটা বেস স্ট্রেংথ বাড়িয়ে দিচ্ছে, এসআইপি অতটা কমাতে পারছে না বেস স্ট্রেংথ। এসআইপির কাজ হচ্ছে বেস স্ট্রেংথ কমিয়ে দেওয়া, কিন্তু এসআইপি অতটা কমাতে পারছে না যতটা এসআইআর বাড়িয়ে দিচ্ছে বেস স্ট্রেংথ। তাহলে ওভারঅল কী হবে? বেড়ে যাবে। তাহলে লিখছি যে দাস ওভারঅল বেস স্ট্রেংথ ইনক্রিজেস। দেখো 17 নম্বরেরটায় আমরা এই যে এসআইআর শিখলাম, সেইটারই অ্যাপ্লিকেশন আছে। প্রথম কথা, এখানে কিছু নেই, এখানে এসআইপি, ঠিক আছে, এসআইপি কাজ করবে যেহেতু প্রাইমারি অ্যামিন। এখানে টার্সারি অ্যামিন, এই টার্সারিতে কী হবে? এসআইআর কাজ করবে, ঠিক আছে। এটা এখানে আবার কিছু নেই, কিন্তু প্রথমটা এবং শেষটা যদি কম্পেয়ার করি, তাহলে এটা 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বেশি স্ট্রঙ্গার হয়, আমরা একটু আগে বললাম। তাহলে সবথেকে কম হচ্ছে কি? এই যে এসআইপি যেখানে কাজ করছে সেখানে, তারপরে এটা, তারপর 3 ডিগ্রি, আর সবথেকে বেশি ক্ষারকীয় ধর্মকার যেখানে এসআইআর। তাহলে সি সবথেকে বেশি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, আর এসআইপি হচ্ছে সবথেকে কম, ঠিক আছে। পরেরটা দেখো, একটাই কম্পাউন্ড, সেখানে 4টে নাইট্রোজেনকে লেবেল করা হয়েছে ABCD। প্রথম কথা হচ্ছে এই যে নাইট্রোজেনটা, এটা এই অ্যারোমেটিক মানে বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত নাইট্রোজেন, মানে এটা আমরা বলতে পারি 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। উপরেটাও তাই, 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, এই এটার মতনই NME2। কিন্তু এই বি এবং ডি এরা কিন্তু এই বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি যুক্ত নেই, দুটো কার্বন আছে তার পরে, মানে এরা অ্যালিফ্যাটিক অ্যামিন। এবার আমরা জানি যে অ্যালিফ্যাটিক অ্যামিনদের বেসিক স্ট্রেংথ বেশি হয়। এবার অ্যালিফ্যাটিকের মধ্যে আবার এটা প্রাইমারি, এটা 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি আর অ্যালিফ্যাটিক অ্যামিন অনেক বেশি, 2 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিনের স্ট্রেংথ অনেক বেশি হবে। তাহলে আমরা লিখবো যে এটা হচ্ছে বি, সবথেকে বেশি হচ্ছে বি, তারপরে হচ্ছে ডি, সবথেকে বেশি বি, তারপর ডি। এবার এ আর সি এর মধ্যে লক্ষ্য করো, এই যে এ, এই নাইট্রোজেনটার রেসপেক্টে অর্থ পজিশনে দুটো বড় গ্রুপ আছে, সুতরাং এখানে এসআইআর হবে। যদি এটা NH2 হতো তাহলে এসআইপি হতো, ঠিক আছে। এখানেও এসআইপি হয়, কিন্তু এসআইআর অনেক বেশি ডমিনেটিং। তাহলে আমরা বলবো যে এই কেসটাতে এসআইআর কাজ করছে, এখানে কিছু নেই, এর অর্থ পজিশনে কিছু নেই, হাইড্রোজেন আছে, মানে কোনো এসআইপি এসআইআর কিছু নেই।
তাহলে যেখানে SIR কাজ করছে ওখানে অবশ্যই বেশি হবে, তাহলে A আর ফাইনালি C। এখন তোমাদের মনে হতে পারে যে SIR যেহেতু কাজ করছে তাহলে তো সব থেকে বেশি হওয়ার কথা বেসিক স্ট্রেংথ, যতই বেশি হোক এটা তো আলটিমেটলি এটা তো অ্যারোমেটিক অ্যামিন, অ্যালিফ্যাটিকদের থেকে কখনোই বেশি হবে না, ঠিক আছে। এবার এখানে দেখো পিরিডিন, এটা পিরিডিন, অ্যানিলিন, পিরোল। পিরোলে আমরা জানি এই লোন পেয়ারটা হচ্ছে রেজোনেন্সে ইনভলভ হয়ে অর্থাৎ ডিলোকালাইজড হয়ে অ্যারোমেটিসিটি ইয়ে করে। এটা লিখছি আগে প্রথমে আমি ডিলোকালাইজড, তাহলে অ্যারোমেটিসিটির মধ্যে ইনভলভ হচ্ছে এই লোন পেয়ার, তাহলে লোন পেয়ার ইজ পার্ট অফ অ্যারোমেটিক সিস্টেম। তাহলে কী হবে, লোন পেয়ার তো ডিলোকালাইজ হয়ে গেল অ্যারোমেটিসিটি পেতেই, ও লোন পেয়ার কি আর কাউকে বাইরের কাউকে ডোনেট করতে পারবে? খুব কম হয়ে যাবে স্ট্রেংথ, লোন পেয়ার অ্যাভেলেবিলিটি। আর এই দুটোর মধ্যে আমরা জানছি যে এখানে প্লাস এম এফেক্ট আছে, তাই এখানে ডিলোকালাইজড লোন পেয়ার। কিন্তু এইখানে পিরিডিনে এই লোন পেয়ারটা sp2 অরবিটালে থাকে, ওর দরকার নেই ডিলোকালাইজড হওয়ার, কারণ এখানে অলরেডি 6 পাই ইলেকট্রন মানে বেনজিন বলা হয়, এখানে অলরেডি মানে সিস্টেমটা অ্যারোমেটিক। সুতরাং এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা হচ্ছে লোকালাইজড, আর লোকালাইজড লোন পেয়ার হয়ে গেলে তার বেসিক স্ট্রেংথ বেড়ে যায়। একটা কথা উল্লেখযোগ্য যে সবকটাতেই কিন্তু নাইট্রোজেনগুলো sp2 হাইব্রিডাইজড, সবকটাতেই sp2, সেটা নিয়ে কোনো আলাদা কিছু নেই। কিন্তু লোকালাইজড লোন পেয়ারের হচ্ছে এর ক্ষেত্রে বেসিক স্ট্রেংথ ম্যাক্সিমাম, তাহলে আমরা লিখবো A, ঠিক আছে। এই 19-এর আনসারটা এখানে লিখছি A। তারপর হচ্ছে B, যেখানে ডিলোকালাইজড হচ্ছে বটে, এখানে সিতেও ডিলোকালাইজড হচ্ছে, কিন্তু সিতে ডিলোকালাইজড হওয়ার ফলে সিস্টেম পাচ্ছে অ্যারোমেটিসিটি। সুতরাং অ্যারোমেটিসিটি পাওয়ার জন্য এখানে ডিলোকালাইজেশন অনেক বেশি হবে, এখানে ডিলোকালাইজেশন কম হবে। তো ন্যাচারালি এই হচ্ছে অর্ডার ABC। এবার এটার মতন করেই আমরা এইটাকে সলভ করবো একই রকমভাবে। দেখো তাহলে পিরিডিন, অ্যানিলিন, পিরোল, খুব ভালো করে লক্ষ্য করো। B হচ্ছে পিরিডিনের মতন দেখতে, পিরিডিন, অ্যানিলিন, আর এটা পিরোল। তাহলে আমরা এখানে বলতে পারবো B, A and C, ঠিক আছে। ফাইনালি দেখো এটাও পিরিডিন, লোন পেয়ারটা লোকালাইজড, এখানেও লোন পেয়ার লোকালাইজড। আবার এই সিস্টেমটাও পুরোপুরি অ্যারোমেটিক, এই সিস্টেমটাও পুরোপুরি অ্যারোমেটিক। তাহলে কী করে ডিফারেন্সিয়েট করব? অ্যাকচুয়ালি এই যে পাশের যে রিংটা আছে, এই বেনজিন রিংটার একটা -I এফেক্ট আছে, ঠিক আছে। কেন -I এফেক্ট? কারণ 4খানা sp2 কার্বন আছে, তো -I একটা দেখাবে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং যদি হয় তাহলে বেসিক স্ট্রেংথ কমে যাবে। তাহলে আমরা লিখবো A > B, ঠিক আছে। আচ্ছা, অ্যারোমেটিক অ্যামিনসগুলোর এক্সাম্পল মোটামুটি এই কটাই থাকলো। এবার অ্যালিফ্যাটিক অ্যামিনদের ক্ষেত্রে লাস্ট ক্লাসে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, খুবই ইম্পর্টেন্ট, সেইটা আমি এখন এইখানে বলছি তোমাদেরকে। দেখো বলছে ইন কেস অফ সেম ডিগ্রি অফ নাইট্রোজেন, মানে অ্যালিফ্যাটিক কিন্তু কোনো অ্যারোমেটিক নেই, অ্যালিফ্যাটিক। সেম ডিগ্রি মানে হচ্ছে ধরো দুটোই কম্পাউন্ডে নাইট্রোজেন মানে অ্যামিনটা 1 ডিগ্রি মানে প্রাইমারি, বা দুটোতেই 2 ডিগ্রি বা দুটোতেই 3 ডিগ্রি, তখন আমরা একটা জিনিস কম্পেয়ার করতে পারি। বলছে সাইক্লিক অ্যামিনস আর মোর বেসিক দেন অ্যাসাইক্লিক অ্যামিনস। এক্সাম্পল দিয়েছি অনেকগুলো, দেখো সাইক্লিক, অ্যাসাইক্লিক। সাইক্লিকগুলো বেশি হচ্ছে তোমার ক্ষারকীয় ধর্ম দেখাবে, মানে বেসিসিটি বেশি। তো সবকটাতেই আমরা এইটা লিখে দেবো, মানে এই অর্ডারটা লিখে রাখতে পারি। আচ্ছা, এটা তো দুটোই সাইক্লিক, এটা পরে বলছি। এই তিনটেতেই হচ্ছে প্রথমটা সাইক্লিক, পরেরটা অ্যাসাইক্লিক, ঠিক আছে। এখানে 3খানা ইথাইল গ্রুপ আছে, নাইট্রোজেনের সঙ্গে 3খানা ইথাইল গ্রুপ। আমি কোয়েশ্চেনটা এরকমও থাকতে পারে, ঠিক আছে, এরকম 3টে ইথাইল গ্রুপ থাকলো, এরকমভাবে দেখালো। এবারে কেন হচ্ছে? কারণ হচ্ছে দেখো আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে সম্ভবত অ্যামোনিয়া, ফসফিন এদের এই বেসিক স্ট্রেংথ কম্পেয়ার করার সময় এটা বলেছিলাম। দেখো অ্যামোনিয়াতে যা হয় এই অ্যাসাইক্লিকগুলোতেও একই ঘটনা ঘটে। কি ঘটে? আমরা বলি এটাকে পিরামিডাল ইনভার্সন। পুরো স্ট্রাকচারটা এরকম ইনভার্টেড হয়ে যায়। যেহেতু অ্যামোনিয়ার স্ট্রাকচারটা পিরামিডাল, সেই পিরামিডটা উল্টে যায়, পিরামিডাল ইনভার্সন বলি এটাকে। আরেকটা টার্ম ইউজ করা হয়, সেটাকে বলা হয় ফ্লিপিং, ঠিক আছে। ফ্লিপিং অর পিরামিডাল ইনভার্সন। এবার এর ফলে কি হয়, এটা কেন হলো? কারণ
এই রোটেশনটা, এই যে মানে ফ্লিপিং হয়ে যাওয়াটা, এটা এনার্জেটিক্যালি অনেক ফেভারেবল। এবার যদি এইটা ঘটে, সাপোজ একটা H+ আছে যে হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তা নাইট্রোজেন চাইছে নিজের লোন পেয়ারটা ওকে ডোনেট করতে, কিন্তু নাইট্রোজেন যেই লোন পেয়ার ডোনেট করতে যাবে সঙ্গে সঙ্গে ওর ফ্লিপিং হয়ে যাবে, মানে স্ট্রাকচারটা উল্টে যাবে। তো লোন পেয়ারটা H+ একদম অপোজিট এন্ডে চলে আসবে, ফলে লোন পেয়ারের থেকে যেহেতু H+ ডিস্টেন্স অনেক বেড়ে গেল, তাহলে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে ফ্লিপিংয়ের ফলে কি হচ্ছে, লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কমে আসছে। কিন্তু যেখানে সাইক্লিক স্ট্রাকচার সেইখানে ফ্লিপিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে, রিজিড স্ট্রাকচার, একদম খাঁচার মতন কেজ লাইক স্ট্রাকচার। এখানে যেহেতু তোমার হচ্ছে ইনভার্সন হওয়ার কোনো ব্যাপার নেই, তাই লোন পেয়ার যে ডোনেটিং যে ক্যাপাসিটি বা লোন পেয়ার যে অ্যাভেলেবিলিটি সেটা কমে যাচ্ছে না, যেমনটা ওখানে কমে যাচ্ছে। তো কমে যখন যাচ্ছে না তখন এফেক্টিভলি এখানে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি, তার ফলে বেসিক স্ট্রেংথ বেশি। আর লাস্টের এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে যে দুটো হচ্ছে, যে দুটোই হচ্ছে সাইক্লিক, দুটোই যেহেতু সাইক্লিক তাই আমরা এখানে কম্পেয়ার করব না ফ্লিপিং হচ্ছে বা হচ্ছে না, দুটোই সাইক্লিক, এখানে দুটোতেই হচ্ছে না, ফ্লিপিং হচ্ছে না। তাহলে এবার ফ্যাক্টর কি, ফ্যাক্টর হচ্ছে দেখো এই নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করবে, এও ডোনেট করবে। এবার এর সাপেক্ষে অন্য যে নাইট্রোজেন গ্রুপটা, নাইট্রোজেন অ্যাটমটা আছে তার একটা -I ইফেক্ট কাজ করবে, যেহেতু ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, কার্বনের থেকে বেশি ইলেকট্রন নেগেটিভ। তো এই -I এর জন্য এর কী হবে, বেসিক স্ট্রেংথ একটু কমে যাবে, কারণ ইলেকট্রনও নিজের দিকেও ইলেকট্রন টেনে নিচ্ছে। তো এই ঘটনা যদি ঘটে তাহলে নাইট্রোজেন লোন পেয়ার অ্যাভেলেবিলিটি কমে যাবে। আমরা বলবো পিরিডিন অনেক বেশি বেসিক দেন দিস কম্পাউন্ড ডিউ টু -I অফ সেকেন্ড নাইট্রোজেন অ্যাটম। কপি করো তাহলে, ইন অ্যাসাইক্লিক কম্পাউন্ড বা অ্যাসাইক্লিক অ্যামিনস লোন পেয়ার অ্যাভেলেবিলিটি ডিক্রিজেস ডিউ টু ফ্লিপিং অর পিরামিডাল ইনভার্সন, বাট ইন সাইক্লিক অ্যামিনস ফ্লিপিং ইজ নট পসিবল ডিউ টু রিজিড কেজ লাইক স্ট্রাকচার। আচ্ছা, এবার এখানে দুটো জিনিস উল্লেখ করবো। এক হচ্ছে একদম এটা মাস্ট যে ডিগ্রি অফ, এই যে সেম ডিগ্রি, দুটো নাইট্রোজেনের ডিগ্রি যখন সেম তখনই আমরা খালি ফ্লিপিংটাকে চিন্তাভাবনার মধ্যে আনবো। আমরা এতক্ষণ ধরো যখন প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালিফ্যাটিক অ্যামিন নিয়ে আমরা আলোচনা করেছি, কম্পেয়ার করেছি, কোথাও আমি এই ফ্লিপিং শব্দ ব্যবহার করিনি। কেন করিনি, কারণ তাদের ডিগ্রিটাই আলাদা, কেউ প্রাইমারি, কেউ সেকেন্ডারি, কেউ টার্সিয়ারি। এইবার আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে একটা কম্পাউন্ডের মধ্যে ফ্লিপিং ঘটছে না, আর একটার মধ্যে ফ্লিপিং ঘটছে, তখন আমরা ফ্লিপিংটাকে হচ্ছে কনসিডার করব। দুটো অ্যালিফ্যাটিক অ্যামিন যখন কম্পেয়ার করতে দিয়েছে, দুটো অ্যালিফ্যাটিক অ্যামিন এবং দুটোই ধরো অ্যাসাইক্লিক, ঠিক আছে, কথার কথা বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো মিথাইল, ধরো Me2NH, ঠিক আছে, সেকেন্ডারি অ্যামিন, দুটো মিথাইল গ্রুপ আছে, এবং Et2NH সেকেন্ডারি অ্যামিন, দুটো ইথাইল আছে। এবার আমরা ফ্লিপিংটা কনসিডার করব কখন, যখন একজন সাইক্লিক অন্যজন অ্যাসাইক্লিক, অর্থাৎ একজন ফ্লিপিং দেখাবে না আর একজন ফ্লিপিং দেখাবে। এবার এখানে দুজনেই তো অ্যাসাইক্লিক, ফলে দুজনেই ফ্লিপিং দেখাতে পারে। তো দুজনেই যখন ফ্লিপিং দেখাতে পারে তখন একজন মিথাইল গ্রুপ ছোট, ইথাইল গ্রুপ বড়। তা এমনি যদি আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিই যে যখন একটা গ্রুপ যখন ফ্লিপ হচ্ছে তখন কিছু এনার্জি তো লাগে ওই ফ্লিপিংয়ের জন্য, কনভার্সনের জন্য। এবার যত গ্রুপের সাইজ যত বাড়বে তত এনার্জি বেশি লাগবে সেই বড় গ্রুপকে মানে ইনভার্সন করাতে। তর্কের ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে ইনভার্সনের জন্য যতটুকু এনার্জি লাগবে সেটা এখানে অনেক কম, ইথাইলে অনেক বেশি। কিন্তু আমরা সেইটা আলোচনার মধ্যেই আনবো না। যখন দুটোই হচ্ছে অ্যাসাইক্লিক, ডিগ্রি সেম হতে হবে এবং একটাকে সাইক্লিক অন্যটাকে অ্যাসাইক্লিক হতে হবে। ডিগ্রি সেম কিন্তু দুটোই অ্যাসাইক্লিক, আমরা তখন ফ্লিপিংকে আনবই না কনসিডারেশনের মধ্যে। শুধুমাত্রই তখন আমরা আইদার ওই সলভেন্ট এফেক্ট অথবা ইন্ডাকটিভ মানে 231 বা 213 এইগুলো দিয়ে বিচার করব। ফ্লিপিং আমরা তখনই কনসিডার করব যখন একটাতে ফ্লিপিং হচ্ছে না আর একটাতে ফ্লিপিং হচ্ছে। তখন দুটোতেই যদি ফ্লিপিং হচ্ছে তখন ফ্লিপিং কনসিডার করা যাবে না, তাহলে আনসার ভুল হয়ে যাবে। কপি করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটুখানি বাকি রয়ে গেল এই অর্গানিক বেসিক স্ট্রেংথের মধ্যে, যে অংশটুকু আমি আগামীকাল আপলোড করব এবং এই টপিকটা কমপ্লিট করব। তো দেখা হচ্ছে আগামীকাল। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, আর দেখা হচ্ছে আগামীকাল। টাটা।